শিল্পপতি গজেন্দ্রনাথ শীল নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে খবরটা সারা শহরে ছড়িয়ে পড়ল। এই ঘটনায় শহরের লোক আর নতুন করে আঁতকে উঠল না, কিন্তু দম প্রায় বন্ধ করে অপেক্ষা করতে লাগলো পরের খবরটার জন্যে। পরের খবরটাও জানা গেল যথাসময়ে, আর সেটা জানার পরেও লোক নতুন করে উত্তেজিত হলো না, যেন এটাই স্বাভাবিক। 5 জনের বিস্ময়ের কারণ শুধু টাকার অঙ্কটা, 50 লাখ টাকা। অপহরণ করা একটা লোককে ফিরিয়ে আনার জন্য শুধু গুনে গুনে 50 লাখ টাকা দিতে হলো। কিন্তু উত্তেজিত হলেন স্বয়ং গজেন্দ্রনাথ শীল। খবরের কাগজে তার বিবৃতি বার হলো। উদ্যোগী সাংবাদিকরা শীল পরিবারের প্রতিক্রিয়াও ফলাও করে ছাপল। গজেনবাবু জানিয়েছেন, তার প্রাণ বাঁচাবার জন্য ছিনতাই পার্টির হাতে 50 লাখ টাকা তুলে দিয়ে তার পরিবারের লোকেরা চূড়ান্ত বোকামির পরিচয় দিয়েছে। না হয় তার প্রাণ যেত, কিন্তু তাই বলে গুন্ডা বদমাইশের সঙ্গে আপোষ? প্রশাসন এবং পুলিশকেও গজেনবাবু এক হাত নিয়েছেন। যা বলেছেন তা সরল করলে বোঝায় পুলিশ এবং প্রশাসন অপদার্থ। কোনো একটা অপরাধের কিনারা করার ক্ষমতা নেই তাদের। পুলিশদের গালাগালি দেয়া শহরের এক কথায় মেনে নিয়েছে লোকেরা, তবে তাদের মনে গজেনবাবুর পরিবারের লোকেদের বোকা বলা যায় না কোনো মতেই। মুক্তিপণের টাকা না দিলে হয়তো পরদিনই গজেনবাবুর লাশ পড়ে থাকতো তার শহরের মধ্যিখানে, যেমন হয়েছিল অরবিন্দু হালদারের বেলায়। মৃতদেহ পড়েছিল চৌরঙ্গীর মোড়ে। মাত্র 15 দিন আগেকার ঘটনা। এই ঘটনার পর আর কোনো পরিবারের লোক ঝুঁকি নিতে পারে না, বিশেষ করে গজেন্দ্রনাথ শীল যখন কোটি কোটি টাকার মালিক। অরবিন্দু হালদারের আগে আরো 3 জন বড় ব্যবসায়ী অপহৃত হয়েছিলেন। কিডন্যাপারদের হাতে টাকা তুলে দিয়ে খালাস পেয়েছে তারাও, কিন্তু চোরা খুন। অপহরণ এখন আর শুধু বড় লোকদের মধ্যে আটকে নেই। এই তো কদিন আগে গরিব ঘরের আস্ত একটা পরিবারকে কে বা কারা নৃশংসভাবে খুন করে রেখে গেছে। শহরের সর্বত্র এখন চাপা আতঙ্ক। সন্ধে রাত্রির হতে না হতেই ব্যস্ত রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে যায়। গজেন্দ্রনাথ শীল পুলিশ ও প্রশাসনকে গালাগালি দিয়ে থামলেন না, বেশ নাটকীয়ভাবে ঘোষণা করলেন, ব্যক্তিগত উদ্যোগে অপহরণকারীদের ধরবেনই, তার জন্য যত টাকা খরচ হয় সব টাকা তিনিই দেবেন। এই নাটকীয় ঘোষণাটা খবরের কাগজওয়ালারা আরও নাটকীয়ভাবে ছাপল। সেই সকালেই গজেনবাবুর মেরুন রঙের বিলিতি গাড়িটা গিয়ে থামল বিখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর তিলক চৌধুরীর বাড়ির সামনে। ডোরবেল বাজতেই দরজা খুললেন তিলক চৌধুরী। তারপর মৃদু হেসে বললেন, আরে আসুন মিস্টার শীল, আমি আপনাকেই আশা করছিলাম। তাই শুনে একটু হকচকিয়ে গিয়ে গজেনবাবু বলেন, মানেটা তো আজ সকালে খবর কাগজগুলোই বলে দিয়েছে, কিন্তু আমি বলবো স্টেটমেন্টটা কাগজে ছাপাতে দিয়ে আপনি মস্ত ভুল করেছেন। সম্পূর্ণ অপরিচিত কারো বাড়িতে পা দেবার সঙ্গে সঙ্গেই কেউ যদি আসার উদ্দেশ্যটা ধরে ফেলে, যে কেউ একটু চমকে যাবে। গজেনবাবুও চমকে গিয়েছিলেন, কিন্তু চট করে নিজেকে সামলে নিয়ে হাসি মুখ করে বললেন, যাই হোক, আমি ঠিক লোকের কাছে এসেছি। আপনি এই কাজটা পারবেন। কিডন্যাপারদের এই দলটাকে ধরুন তো। টাকা পয়সার কথা ভাববেন না, আপনি যা চান তাই দেব। সামনের সোফায় গজেনবাবুকে বসতে বলে আগের কথা জেদ টানলেন গোয়েন্দা। আপনি কিন্তু সত্যিই ভুল করেছেন। খবরের কাগজে আপনার ওই বিবৃতিটা ছাপতে দেওয়া উচিত হয়নি। গজেনবাবু বললেন, কেন আপনি বুঝতে পারছেন না? আপনি বুদ্ধিমান লোক। কিডন্যাপাররা আপনার মতো একজন শত্রুকে কিছুতেই ছেড়ে দিতে চাইবে না। আপনার সঙ্গে গার্ড আছে,
গজেনবাবু মাথা কাত করে বললেন, না। আর্ম? না। আর্ম পিস্তল আছে? কজন গার্ড? একজন। গোয়েন্দা দ্রুতগতিতে দুদিকে মাথা ঝাঁকিয়ে বললেন, একজনে হবে না, দুজন নেবেন। ওরা গাড়ির পেছনের সিটে বসে দুই জানালায় চোখ রাখবে, আর আপনি বসবেন সোফারের পাশে। ঘটনার গুরুত্ব বুঝে বাধ্য ছেলের মতো একদিকে মাথা নাড়লেন গজেনবাবু। তারপর আস্তে আস্তে বললেন, পুরো ঘটনাটা এবার আপনাকে বলি। ঘটনা মানে ওই আপনার ওই কিডন্যাপিংয়ের? হ্যাঁ। না না, তার আর দরকার হবে না। সবকটা অপহরণের রিপোর্ট আমার ফাইলে আছে। কথাটা বলতে বলতে ওদিকের একটা ফাইলের দিকে আঙুল তুললেন গোয়েন্দা। কয়েক মুহূর্ত চুপচাপ থাকার পরে গজেনবাবু হঠাৎ ব্যস্ত হয়ে হাতের ছোট্ট অ্যাটাচিটা খুলে বললেন, আপনাকে এখন তাহলে 1010 টাকা দিচ্ছি, কাজ শুরু করুন আপনি। তিলক চৌধুরী শক্ত মুখে দুদিকে মাথা নেড়ে বললেন, এখন টাকা লাগবে না, আপনি বরং আমাকে কিছুদিনের জন্য একটা ভালো জিপ দিন, ড্রাইভার লাগবে না। নিশ্চয়ই নিশ্চয়ই, এর এমন কি কথা, আজকেই আপনার বাড়িতে আমি জিপ পাঠিয়ে দেব, কিন্তু আপনার ফিজের অ্যাডভান্স। গোয়েন্দা তিলক চৌধুরী গম্ভীর গলায় উত্তর দিলেন, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি টাকা নেই না। আচ্ছা, এখন তাহলে আমি চলি, কোনো প্রয়োজন হলে আমাকে কর্ণটা করবেন। নমস্কার। নমস্কার নমস্কার। বাড়ির সামনে ছোট্ট লনের গেট পর্যন্ত মিস্টার সিলকে এগিয়ে দিলেন তিলক চৌধুরী। ঘণ্টা দুয়েকের মধ্যে নতুন একটা জিপ এসে দাঁড়ালো গোয়েন্দাদের বাড়ির সামনে। পেছনে একটা সাদা অ্যাম্বাসাডার। অ্যাম্বাসাডার থেকে বেরিয়ে এলেন মিস্টার সিলের প্রাইভেট সেক্রেটারি রাকেশ গুপ্ত। গুপ্ত তিলক চৌধুরীর হাতে চাবি তুলে দিয়ে বললেন, মিস্টার সিল এই জিপটা আপনার ব্যবহারের জন্য পাঠিয়ে দিয়েছেন, তবে একটা অনুরোধ, আপনি নিজের পয়সা তেল কিনবেন না। আপনার বাড়ির সামনে ফিলিং স্টেশন বলা আছে, যা তেল দরকার লাগে আপনি নেবেন, বিল যাবে আমাদের কোম্পানিতে, পেমেন্ট আমরা করব। একটু ইতস্তত করে তিলক চৌধুরী বলেন, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দিন পাঁচেক বাদে খবরের কাগজে আরও একটি অপহরণ ও মুক্তির খবর বার হলো একসঙ্গে। মুক্তি অবশ্য সেই মুক্তিপণের বিনিময়ে। এবার অপহৃত হয়েছিলেন বিখ্যাত মিল মালিক মনোময় বেরা। অপহরণকারীরা 3 লাখ টাকা মুক্তিপণ আদায় করার পরে মনোময় বাবুকে ফিরিয়ে দিয়েছে। সকালের কাগজে খবরটা দেখার পরেই গজেন্দ্রনাথ শীল ফোন করলেন গোয়েন্দা তিলক চৌধুরীকে। ফোনে গোয়েন্দাদের গলা পেতেই গজেনবাবু ভাঙা ভাঙা গলায় বললেন, কি সাংঘাতিক ব্যাপার মশাই, আবার সেই কিডন্যাপিং, কোনো ক্লু পেলেন নাকি? অস্বাভাবিক রকমের শান্ত গলায় তিলক চৌধুরী বলেন, না এখনো পাইনি। আপনি একটু জোর চেষ্টা চালিয়ে যান মশাই। হ্যাঁ, এটা মগের মুল্লুক নাকি, বেটারা যা খুশি তাই চালিয়ে যাবে দিনের পর দিন, আপনি একটু উঠে পড়ে লাগুন। এত সব উত্তেজিত কথাবার্তা শোনার পরেও আবার সেই অস্বাভাবিক ঠান্ডা গলায় জবাব দিলেন গোয়েন্দা, আচ্ছা ছাড়ি এখন। দিন গড়াতে লাগলো। শহরের মানুষজনের আতঙ্ক এখন মাত্রা ছাড়িয়ে গেছে। প্রায় সবারই ধারণা যে কোনো ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। কয়েকদিন বাদে অভাবিত একটা ঘটনা ঘটে গেল। এবারে আতঙ্কের বদলে উত্তেজনা। পথে ঘাটে, বাসে, ট্রামে, চায়ের দোকানে শখের গোয়েন্দা তিলক চৌধুরীর জয় জয়কার। প্রখ্যাত লোহার ব্যবসায়ী পরিমল কুণ্ডু তার ফ্যারি থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। একটা বড় বাস ঘোরাবার ভান করে রাস্তা আটকাবার সঙ্গে সঙ্গেই দুটো কালো রঙের গাড়ি পরিমল কুণ্ডুর গাড়ির দিকে এসে দাঁড়ালো।
তার পরের ব্যাপারটা মাত্র কয়েক মুহূর্তের। ওই দুটো কালো গাড়ি থেকে মুখোশ পরা 4 জন লোক পিস্তল হাতে লাফিয়ে পড়ে। পিস্তলের নল পরিমলবাবুর মাথায় ঠেকিয়ে ওই দুটো গাড়ির একটাতে তোলা হয় তাকে। ইতিমধ্যে সামনের বাসটা রাস্তা পরিষ্কার করে দিয়ে সরে গেছে, আর অপহরণকারীরা পরিমলবাবুকে নিয়ে পালাবার সময় গুলি করে ভদ্রলোকের গাড়ির টায়ার ফাঁসিয়ে দেয়। এই পর্যন্ত নিখুঁত। কিন্তু অপহরণকারীরা চম্পট দেবার সময় কোত্থেকে একটা জিপ ছুটে আসে। তারপরেই জিপের সঙ্গে গাড়ি দুটোর বন্দুকের লড়াই শুরু হয়ে যায়। সারা এলাকা কাঁপিয়ে ঝাঁক ঝাঁক গুলি ছোটে। একটা কালো গাড়ি পালিয়ে যায়, আর একটা পারে না। গোয়েন্দা তিলক চৌধুরী পরিমলবাবুকেই শুধু উদ্ধার করেন না, দুজন অপহরণকারীকে ধরেও ফেলেছেন। এই দুজনের একজনের কাঁধে গুলি লেগেছে। আহত অপহরণকারী পুলিশ হাসপাতালে, অপরজন লক আপে। শহরের লোকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুটো যখন ধরা পড়েছে, পুরো দলটাই ধরা পড়ে। কিন্তু আরও বড় একটা ঘটনা ঘটল কয়েকদিন পরই। পুলিশ কোর্টে নিয়ে যাওয়ার সময় কোর্ট কম্পাউন্ডে কে বা কারা ওই অপহরণকারীকে গুলি ছুঁড়ে হত্যা করে পালিয়ে গেছে। তারপর দিন আরও একটা খবর, আহত অপহরণকারীকে বাঁচানো যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণই নাকি তার মৃত্যুর কারণ। শহরের মানুষজন নতুন করে হতাশার মধ্যে আবার ডুবে গেল। গুন্ডার দলটা দারুণ শক্তিশালী। পুলিশের জেরার মুখে দলের কথা যাতে ফাঁস না হয়ে যায়, সেই জন্য নিজেদের লোককে গুলি করে মেরে ফেলেছে। হাসপাতালের ওই মৃত্যুটাও অনেকের কাছে স্বাভাবিক ঠেকল না। এর পেছনে নিঘাত কোনো ষড়যন্ত্র আছে। ওদিকে আবার তিলক চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। বেচারা, ডাক্তারের নির্দেশে তাকে অন্তত মাসখানেকের জন্য শয্যাশায়ী থাকতে হবে। বলা যায় না, এই সুযোগে গুন্ডারা অসুস্থ গোয়েন্দাকেও শেষ করে দিতে পারে। অদ্ভুত একটা আতঙ্ক চেপে ধরল শহরের মানুষদের। কিন্তু দিন 15 বাদে শহরের প্রায় সব মানুষ একসঙ্গে চমকে উঠল। অপহরণকারী দলের পান্ডা ধরা পড়েছে। পান্ডার নাম প্রখ্যাত ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবী গজেন্দ্রনাথ শীল। কিন্তু এটা কি করে সম্ভব? তবে এক্ষেত্রে সংশয়ের কোনো অবকাশ নেই, কেননা গজেন্দ্রনাথ নিজের মুখে তার অপরাধ স্বীকার করেছেন। অপরাধীকে ধরেছেন বিখ্যাত গোয়েন্দা তিলক চৌধুরী। পূর্বাঞ্চল পত্রিকায় 11 সেপ্টেম্বর সেই ঘটনার সম্পূর্ণ রিপোর্ট বেরিয়েছে। সেই সঙ্গে বেরিয়েছে গোয়েন্দা তিলক চৌধুরীর একটি তদন্ত সাক্ষাৎকার। এই গল্পের অবগতির জন্য সেই সাক্ষাৎকারটি এখানে দেয়া বাঞ্ছনীয়। গজেন্দ্রনাথ শীলকে আপনি সন্দেহ করলেন কেন তিলকবাবু? তিলকবাবু উত্তর দিলেন, গজেনবাবু এদেশের বড় ব্যবসায়ীদের একজন, অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার পক্ষে খবরের কাগজে ওই ধরনের একটা বিবৃতি ছাপানো খুবই অস্বাভাবিক ঘটনা। সন্দেহ করার প্রথম কারণ সেটাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি কোন বিবৃতির কথা বলছেন? তিলকবাবু বললেন, ওই যে তিনি বলেছিলেন না, অপরাধীদের ধরতেই হবে, তার জন্য যত টাকা খরচ হয় তিনি দেবেন। তার মতো বিচক্ষণ মানুষদের বোঝা উচিত ছিল এই বিবৃতি তার বিপদ ডেকে আনতে পারে। বিবৃতিটা পড়ে আমার বেশ খটকা লেগেছিল। পরে খোঁজ নিয়ে জেনেছি তিনি বিশেষ উদ্যোগ নিয়ে সব কাগজে ওই বিবৃতিটা ছেপেছেন। এই ধরনের কাজের পেছনে একটা বিশেষ উদ্দেশ্য থাকে, কিন্তু সেই উদ্দেশ্যটা কি? অপরাধীরা নিজেদের সাধু প্রমাণ করার জন্য অনেক সময় উঠে পড়ে লাগে। মনে হলো এটা কি সেরকম কোনো ব্যাপার? তৃতীয় প্রশ্ন, তারপর? তিলকবাবু বললেন, অপরাধীদের ধরার জন্য একটা জিপ চেয়েছিলাম গজেনবাবুর কাছে, তিনি দিয়েছিলেন। কিন্তু জিপ নিয়ে পথে বেরোলেই দেখছি অন্য গাড়ি আমাকে অনুসরণ করে। একবার একটা বড় গ্যারেজে ঢুকে কায়দা করে জিপের নম্বর প্লেট পাল্টে ফেললাম।
সেদিন বাকি রাস্তা আর কোনো গাড়ি আমাকে অনুসরণ করেনি। গজেনবাবুকে সন্দেহ করার এটাই হলো দ্বিতীয় কারণ। 14 প্রশ্ন, পরিমল কুণ্ডুকে অপহরণ করা হবে এ খবর আপনি কি আগে জানতেন? উত্তরে তিলকবাবু বললেন, না, জানতাম না, তবে আন্দাজ করেছিলাম। কিভাবে? অপহরণ করার ধরন দেখে। অর্থাৎ কেমন যেন বর্ডার মেনে বড় লোকদের কিডন্যাপ করা হচ্ছে। অর্থাৎ প্রথমে 10 কোটির মালিককে, তারপর 5 কোটির মালিককে, তার নামে ডিগ্রি নামছে একটু একটু করে। সেই হিসেবে আন্দাজ করেছিলাম এবার হয়তো পরিমল কুণ্ডুর পালা। আর আমার অনুমানটা ঠিক মিলে গেল। আহত অপহরণকারীকে সরিয়ে ফেলে মৃত বলে ঘোষণা করলেন কেন? ওই কৌশলটা না দিলে দলের লোকেরা হাসপাতালে ঢুকে তাকেও মেরে ফেলত। কোর্ট কম্পাউন্ডারে পুলিশ অ্যালার্ট থাকা সত্ত্বেও যারা একজনকে মেরে ফেলতে পারে তাদের পক্ষে সব সম্ভব। আহত লোকটাকে সরিয়ে ফেলে নিজের অসুস্থ হওয়ার ভান করে তদন্ত চালিয়েছিলাম। আহত অপহরণকারী স্বীকারোক্তি আদায় করলেন কিভাবে? আদায় করতে খুব কষ্ট হয়েছিল, কারণ আমি খবর পেয়েছিলাম দলের কথা যারা ফাঁস করে কিংবা করতে চায়, দলের লোকেরা তারা বাড়ির প্রত্যেককে খুন করে ফেলে নৃশংসভাবে। এইরকম দু একটা ঘটনাও ঘটেছে শহরে। লোকটা সুস্থ হওয়ার পরে আমি ওকে বোঝালাম, দলের সবাই জানে তুমি মিত্র, সুতরাং তুমি স্বচ্ছন্দে সব কিছু আমাকে বলে দিতে পারো। দলটা ধরা পড়লে তুমি আর তোমার বাড়ির লোকদের বিপদ সব কেটে যাবে। আপনার বোঝানোতে কোনো কাজ হয়েছিল? না, পুরোপুরি হয়নি। আপনি তখন কি করলেন? অন্য পথে গেলাম। লোকটা ওষুধের নেশা করত। আমি ওকে পরপর বেশ কয়েকদিন সেই নেশার ওষুধ যোগান দিলাম। নেশার সময় নেশা করতে পেরে লোকটা তো খুব খুশি। তারপর ঝপ করে একদিন নেশার ওষুধ দেওয়া বন্ধ করে দিলাম। বন্ধ করতেই ছটফট করতে লাগলো লোকটা। তখন আমি বললাম, নেশার ওষুধ দেব যদি তুমি আমাকে সত্যি কথা বলো। কাজ হলো তাতে? হ্যাঁ, হলো। লোকটা তখন গড়গড় করে দলের সব নামধাম আর কাণ্ড কারখানা বলে দিল। তারপর আর কি, পরেরটা তো জানেন। প্রমাণ সমেত ধরে ফেললাম গজেন্দ্রনাথ শীলকে। কিন্তু গজেনবাবু তো কোটি কোটি টাকার মালিক, তিনি কেন এইরকম জঘন্য কাজ করতেন? গজেন্দ্রবাবুর ব্যবসার অবস্থা এখন আগের চেয়ে অনেক খারাপ। তবে শুধুমাত্র এই কারণে তিনি খারাপ পথে নামেননি। কুখ্যাত একটা লোকের পাল্লায় পড়ে গিয়েছিলেন তিনি। এই লোকটা তার কিছু দুর্বলতার কথা জানত। সে সব ফাঁস করে দেবে এই ভয় দেখিয়ে এই লোকটিকে গজেনবাবু দিয়ে কিডন্যাপের দল তৈরি করায়। এই দলের কীর্তিকলাপ তো সবার জানা। পুরো দলটাই ধরা পড়ে গেছে। আশা করা যায় কিডন্যাপিংয়ের ঘটনা এখন আর ঘটবে না। গোয়েন্দা তিলক চৌধুরীর এই সাক্ষাৎকারটি বার হওয়ার পরে 6 মাস কেটে গেছে। অপহরণ বা চোরাখুনের ঘটনা আর একটাও কোনোদিন ঘটেনি। শহর এখন আগের মতোই জমজমাট। ব্যস্ত রাস্তাঘাট আর চট করে ফাঁকা হয় না। রাতের শেষ বাস ট্রামেও বেশ লোকজন থাকে। সেই সব যাত্রীর কেউ কেউ মাঝে মধ্যে গলা ছেড়ে অপহরণ সিরিজের গল্প করে মজা করে এখনও। ধন্যবাদ। রহস্য গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।